হ্যালো গাইজ আর ওয়েলকাম ব্যাক তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টে। আজ আমরা ব্ল্যাক ক্লোভারের পার্ট 15 এক্সপ্লেন করব। তো যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম, কুইনের ম্যাজিকের কারণে আস্তার গ্রিমোয়ারের ভেতরের ডিমন আস্তার বডির কন্ট্রোল পেয়ে যায়। আর ভাই, আস্তার ভেতরের ডিমন এতটাই স্ট্রং ছিল যে সে এটাই ডেমিগড ল্যাড্রসকে হারিয়ে দেয়। কিন্তু যখন সে হেরে যায় তখন আস্তা আবার হুঁশে ফেরে আর ল্যাড্রসকে বলে, আরে তুমি নিজে থেকে হেরে গেলে কিভাবে? এটা শুনে ল্যাড্রসকে একদম পাগল হয়ে যায়, জোরে জোরে হাসতে থাকে। এইমাত্র আমাকে ঢোলের মতো বাজালো, আবার ভুলেও গেল। কিন্তু ঠিক তখনই সেখানে কুইন চলে আসে। ও কুইন, দেখো আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। তুমি আমার হার্ট ঠিক করেছিলে, বদলে আমি এদের সবাইকে হারিয়ে তোমার ফরেস্ট বাঁচিয়েছি। এবার আমাদের হিসেব বরাবর। তবে একটা রিকোয়েস্ট আছে, আমাদের সবাইকে কি হিল করতে পারবে? আসলে তোমাকে দরকার নেই আমার, কিন্তু মানতেই হবে তুমি অনেক স্ট্রং। আর তখনই কুইন একটা অদ্ভুত ম্যাজিক স্পেল ইউজ করে। আস্থা ছাড়া বাকি সবাইকে তার ব্লাড ক্রস ম্যাজিক দিয়ে ধরে ফেলে, যেখান থেকে কিছুতেই বেরোনো সম্ভব না। এটা কি করছো তুমি কুইন? আর তখনই হঠাৎ আস্থার পুরো বডিতে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এবার কুইন তার আসল ম্যাজিক্যাল পাওয়ার দেখায়, যেটা ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর। জানতাম তোমার অ্যান্টি ম্যাজিক ডিমন স্ট্রং হবে, কিন্তু এতটা স্ট্রং সেটা জানা ছিল না। তাই আজ থেকে তুমি সারা জীবনের জন্য আমার সেবক হয়ে থাকবে। কুইন আস্তার উপর তার ব্লাড পাপেট ম্যাজিক ইউজ করে আর আস্থা এবং তার ডিমনকে নিজের পাপেট বানিয়ে ফেলে। এখন থেকে সে আস্তাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। না, এটাই ছিল কুইনের শুরু থেকেই প্ল্যান, আস্তার অ্যান্টি ম্যাজিক নিজের করে নেওয়া। আমি সেই অ্যান্টি ম্যাজিক সোর্ড নিজে ইউজ করতে পারবো না, কিন্তু তোমার মাধ্যমে আমি সেই অ্যান্টি ম্যাজিক ইউজ করব। আস্থা অজ্ঞান হয়ে যায়, পুরোপুরি কুইনের কন্ট্রোলে চলে আসে। ওকে ছেড়ে দাও প্লিজ। না, যাও আমার পাপেট, এদের সবাইকে মেরে ফেলো, আর সবার আগে ওই মেয়েটাকে। আস্থা নোয়েলের দিকে সোর্ড নিয়ে এগিয়ে যেতে থাকে। না, আস্থা 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 নোয়েলের ওপর সোর্ড চালিয়েই দিতে চায়, কিন্তু মাঝপথে থেমে যায়, কারণ আস্থার ভেতরের উইল পাওয়ার এতটাই স্ট্রং, সে অজ্ঞান থাকলেও নোয়েলকে হার্ট করতে চায় না। বাহ, তোমার উইল পাওয়ার সত্যিই অনেক স্ট্রং। আমার ম্যাজিকে অজ্ঞান হওয়ার পরেও কোনোভাবে নিজের বডিকে কন্ট্রোল করছো, কিন্তু তোমার উইল পাওয়ার আমার ম্যাজিক পাওয়ারের সামনে কিছুই না। আস্থা আবার নোয়েলকে শেষ করতে এগিয়ে যায়। প্লিজ থামো কুইন, এদের ছেড়ে দাও। আমি কসম খাচ্ছি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার দাসী হয়ে থাকবো। তোমাকে আর দরকার নেই আমার। ভ্যানেসা, ভবিষ্যৎবাণী আমাকে বলেছিল তোমার ভেতরে এমন একটা ম্যাজিক্যাল পাওয়ার আসবে যা দিয়ে তুমি নিজেই ভাগ্য বদলাতে পারবে, কিন্তু এখনও সেই পাওয়ার আসেনি, আর মনে হচ্ছে কখনো আসবে না। তবে এখন আমার কাছে এই অ্যান্টি ম্যাজিক পাপেট আছে, এটা দিয়ে আমি চাইলে পুরো দুনিয়া শাসন করতে পারবো। প্লিজ থামো, শেষ করে দাও ওই মেয়েটাকে, যাও আমার পাপেট। আস্থা প্রায় নোয়েলকে শেষই করে দিচ্ছিল। প্লিজ থামো। আর তখনই ভ্যানেসার মনে পুরো পাস্ট ফিরে আসে, ব্ল্যাক বুলসের সাথে কাটানো সেই সুন্দর সব মেমোরি ভেসে ওঠে। প্লিজ, আমার ফ্যামিলি বিপদে আছে, যদি সত্যি আমার ভেতরে এমন কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকে, বেরিয়ে এসো। আর ঠিক তখনই ভ্যানেসার সবচেয়ে শক্তিশালী স্পেল ডেস্টিনি ক্যাট আনলক হয়ে যায়, এমন একটা ক্যাট যে ভাগ্য বদলাতে পারে। এক মিনিট, এটাই কি সেই পাওয়ার যা দিয়ে সে ভাগ্য বদলাতে পারে? এখনই বোঝা যাবে। আস্থা প্রায় নোয়েলকে শেষই করে দিচ্ছিল, কিন্তু ভ্যানেসা চিৎকার করে ওঠে, না! ডেস্টিনি ক্যাট গিয়ে আস্তাকে টাচ করে। কুইনের ম্যাজিক একদম অ্যাকিউরেট ছিল, আস্থা নোয়েলকে শেষই করে দিত, এটা পাকা ছিল। কিন্তু ভ্যানেসার ডেস্টিনি ক্যাট ভাগ্যটাই বদলে দিয়েছিল। কুইনের নিশানা কিভাবে যেন চুকে যায়, নোয়েল সেই ট্র্যাপ থেকে মুক্ত হয়ে যায়। এটা কি? এটা কিভাবে সম্ভব? কোনো ব্যাপার না, তোমার ডেস্টিনি ক্যাট আমার অ্যান্টি ম্যাজিকের সামনে টিকবে না। আস্তাই ক্যাটকে অ্যান্টি ম্যাজিক দিয়ে শেষ করতে চায়, কিন্তু ক্যাটের ওপর অ্যান্টি ম্যাজিকের কোনো এফেক্টই হয় না, কারণ এই ক্যাট কখনো শেষ হয় না, আর কেউ কখনো একে ধরতেও পারে না। এটা কিভাবে সম্ভব? যাও আমার পাপেট, ওই ছেলেটাকে মেরে ফেলো। আস্থা ফিনরালের দিকে দৌড়ায়, প্রায় শেষই করে দিচ্ছিল, কিন্তু ভেনেসা আবার চিৎকার করে, না! আর ডেস্টিনি ক্যাট আবার আস্তাকে টাচ করে। ফিনরাল শেষ হয় না, বরং আস্তার সোর্ড আস্তাকেই টাচ করে, আর কুইনের পাপেট ম্যাজিক আস্তার ওপর থেকে খতম হয়ে যায়। বিশ্বাসই হচ্ছে না, এটাই সত্যিই সেই ডেস্টিনি ক্যাট যে তার মালিকের ইচ্ছায় ভাগ্য বদলাতে পারে। খুব ভালো ভ্যানেসা, তুমি ফাইনালি এই ম্যাজিক আনলক করে ফেললে। এবার এই ম্যাজিক আমাকে দিয়ে দাও। কুইন তার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক নিয়ে ভ্যানেসার দিকে এগিয়ে আসে, কিন্তু এবার ক্যাট গিয়ে কুইনকে টাচ করে, আর কুইনের নিজের স্ট্রংগেস্ট অ্যাটাক কুইনেরই গায়ে লাগে। বুঝতে পারছো তো ভ্যানেসার এই ডেস্টিনি ক্যাট কতটা স্ট্রং? কুইন ভ্যানেসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তার ব্লাড ম্যাজিক পুরোপুরি শেষ হয়ে যায়, আর সবাই মুক্ত হয়ে যায়। এটা হতে পারে না, এই দুনিয়ার কোনো ম্যাজিক্যাল পাওয়ার আমাকে হারাতে পারে না। তাহলে এটাই সেই ডেস্টিনি ক্যাট যেটা তুমি চাইছিলে আমি আনলক করি। জানতে চাও
কেন আমি 17 বছর তোমার সাথে থেকেও এটা আনলক করতে পারিনি? কারণ এটা আনলক করতে আমার একটা ফ্যামিলি দরকার ছিল, যেটা তুমি কখনো হতে পারোনি। আর তখনই কুইনের চোখ খুলে যায়। সে বুঝতে পারে নিজের মেয়ের সাথে সে কতটা ভুল করেছে। 17 বছর ভ্যানেসাকে একটা খাঁচায় বন্দি করে রেখেছিল। যদি সে ভ্যানেসাকে সুখী রাখত, হয়তো ভ্যানেসা অনেক আগেই এই পাওয়ার আনলক করে ফেলত, আর কুইনকে ছেড়ে কখনো যেতই না। তারপর কুইন উঠে দাঁড়ায় আর একটা নতুন ম্যাজিক্যাল স্পেল ইউজ করে পুরো উইচেস ফরেস্টের সব উইচদের একসাথে হিল করে দেয়। তারপর সেখান থেকে চলে যায়, কারণ সে বুঝে গিয়েছিল সে কতটা বড় ভুল করেছিল। নোয়েল খুশিতে ছুটে এসে ভ্যানেসাকে জড়িয়ে ধরে, আর আস্তা ভাই সে পুরো হিল হওয়ার পরেই এক্সারসাইজ শুরু করে দেয়। নোয়েল, দেখো তো আমার বডি কেমন হয়েছে। এরপর সবাই মিলে কুইনের প্যালেসে যায়। কুইন, আই অফ দ্য মিডনাইট সানরা এখানে কেন এসেছিল? এই ম্যাজিক স্টোনের জন্য। নাও, এটা আমার কোনো কাজের না। কুইন ম্যাজিক স্টোনটা আস্তাকে দিয়ে দেয়। কুইন, তুমি কি আই অফ দ্য মিডনাইট সান সম্পর্কে কিছু জানো? আর এই ম্যাজিক স্টোনটা কি? আমি শুধু এটুকু জানি, এই ম্যাজিক স্টোন ছিল এলফ ট্রাইবের, যারা অনেক বছর আগে এই ক্লোভার কিংডমে বাস করত। আর তারা অনেক স্ট্রং ছিল, কেউ কেউ আমার চেয়েও বেশি স্ট্রং। বাপ রে, কুইনের বয়স কত? কিন্তু যখন মানুষ আর এলফদের মধ্যে যুদ্ধ হলো, তখন এলফদের লিডার লাইট একটা ভয়ঙ্কর মনস্টারকে আন্ডারওয়ার্ল্ড থেকে সামান করেছিল, যাকে ফার্স্ট উইজার্ড কিং পরাজিত করেছিল। আর হ্যাঁ আস্তা, তোমার কাছে যে গ্রিমোয়ার আছে, সেটা আসলে সেই এলফ লিডার লাইটের ছিল। তাহলে কি আমি সব গল্প শুনেছিলাম সেগুলো সত্যি ছিল? ফিনরেল পুরো ইনফরমেশন নোট করতে শুরু করে, আর আস্তার মাথার ওপর দিয়ে সব চলে যায়। এরপর সবাই কুইনের প্যালেস ছেড়ে চলে যায়। মার্স, তুমি সত্যি ফানা ছাড়া ফিরে যাচ্ছ? হ্যাঁ আস্তা, এই কুইনের পয়জনটা আমি কিংকে দেব, বলবো এটাই সেই অমৃত যেটা তার দরকার। তারপর ডায়মন্ড কিংডমকে একটা পিসফুল ভালো দেশ বানাবো। তখন ফানাকে সাথে নিয়ে ফিরে যাব। ততদিন আমরা ফানার ভালো যত্ন নেব। মার্স, চিন্তা করো না। আর তখনই মার্স আর ফানা একে অপরকে জড়িয়ে ধরে। আমারও একটা গার্লফ্রেন্ড চাই। আমি ডিসাইড করেছি আমিও এখন থেকে মার্সকে হেল্প করব। আস্তা, আজ থেকে তুমি আমার বন্ধু। কোনোদিন যদি আমার হেল্প দরকার হয় আমাকে মনে করো। তারপর আমরা দেখি কুইন আর ভ্যানেসা পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। যখন ভ্যানেসা চলে যেতে শুরু করে, তখন কুইন বলে, ভ্যানেসা, তুমি এখন ফ্রি, কিন্তু এটা ভুলো না, তুমি যখনই চাইবে ফিরে আসতে পারবে, কারণ এটা তোমার ঘর। ভ্যানেসা চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই যার যার পথে রওনা দেয়, আর এই চারজন ফিরে আসে তাদের বেসে। ক্যাপ্টেন ইয়ামি, আমি সুস্থ হয়ে গেছি, আর একটা ম্যাজিক স্টোনও এনেছি। এত খুশির কথায় আমার জন্য অন্তত একটু পানিও আনতে পারতে। আস্তার সাথে সাথেই ক্যাপ্টেন ইয়ামির জন্য সেটা কিনতে বেরিয়ে পড়ে। আর সেটা কি তোমরা হয়তো বুঝতে পারছো, আসলে না বোঝাই ভালো। ভ্যানেসা যখন ক্যাপ্টেন ইয়ামিকে দেখে, তখন সেই মুহূর্তটা মনে পড়ে যায় যেদিন ক্যাপ্টেন ইয়ামি তাকে ফ্রি করেছিল। ইয়ামি সান, থ্যাংক ইউ। কিসের জন্য? আর তখনই আস্তা ঢের সারা পানীয় নিয়ে ফিরে আসে। এ তুই কি রকেট নাকি? আর তখনই পুরো ব্ল্যাক বুল স্কোয়াড ফিরে আসে। গশ আর গর্ডেনকে দেখা যায়, যারা লাইব্রেরিতে এত পড়াশোনা করেছে যে চোখে চশমা লেগে গেছে। চার্মি আর গ্রেও ফিরে আসে। চার্মি সেই জঙ্গলে কোনো বিষাক্ত মাশরুম খেয়ে ফেলেছিল, যার কারণে তার গায়ে মাশরুম গজিয়েছে। চার্মি, জলদি ডক্টরের কাছে চলো। লাক আর মাগনাও ফিরে আসে, যারা আজ 1000-এরও বেশি ডায়মন্ড কিংডম সোলজারের সাথে আস্তার জন্য লড়াই করে এসেছে। এদের দুজনেরই অবস্থা অনেক খারাপ। মাফ করো আস্তা, আমরা তোমার হাতের চিকিৎসা করাতে পারিনি। আরে সেটার দরকার নেই, দেখো আমার হাত এখন সুস্থ। এটা শুনে সবাই খুশিতে মেতে ওঠে। আর এরা সবাই যখন খুশি হয়, তখন কি করে? পুরো পার্টি। আস্তা আর সবাই মিলে পার্টি করতে থাকে, মজায় মজায় রাত কাটায়। পরের দিন থেকে আস্তা আবার তার কাজে লেগে পড়ে। কাপড় ধোয়া, ইয়ামিসানের পেটসদের খাওয়ানো আর পরিষ্কার করা। আমি যখনই বাথরুমে আসি তুই তখনই সাফাই করতে আসিস কেন রে? সরি ইয়ামিসান, এদিকে আমরা এই তিনজনকে দেখি। তোমাদের মনে হয় জানা হয়ে গেছে আস্তার হাত এখন সুস্থ। হ্যাঁ জেনেছি, এখন অনেক খুশি লাগছে। আমার তো ঘুমই আসছিল না, মানে ঘুম আসছিল, অনেক ঘুম আসছিল। আমি আগে থেকেই জানতাম ওর কিছু হবে না। ও এত সহজে আমাকে উইজার্ড কিং হতে দেবে না। হ্যাঁ, আমারও কোনো ফারাক নেই, আস্তার যাই হোক।
কিন্তু ক্লাউস সান, আমি দেখেছিলাম আপনি রোজ রাতে আস্তার জন্য প্রার্থনা করতেন। কি বলছো তুমি? কিছু বলো না মিমোসা, এটা মিথ্যে। এরপর দেখা যায় ইয়ামিসান সেই ম্যাজিক স্টোন দেন যেটা আজ কুইনের কাছ থেকে নিয়ে এসেছিলেন। ইয়ামি, আমরা জানতে পেরেছি আই অফ দ্য মিডনাইট সান খুব শিগগিরই আবার আমাদের উপর অ্যাটাক করতে পারে। করুক জুলিয়াস, আমরা প্রস্তুত। এরপর দেখা যায় এদের দিনগুলো একদম নর্মাল আর পিসফুল হয়ে যায়। ইয়ার, আমি তো অনেক বোর হয়ে যাচ্ছি। আমিও ম্যাগনাসান, জানি না কবে মিশন পাবো। কিন্তু তখনই ইয়ামিসান অদ্ভুত পোশাক পরে এসে হাজির। ওই বোকারা, তৈরি হয়ে যাও, আজ হলো স্টার ফেস্টিভ্যাল। হ্যাঁ ইয়ামিসান, ফেস্টিভ্যাল মানে কি? বলছি তোমাকে আস্তা, ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ্যাল। আপনি তো কিছুই বললেন না। তারপর ফিনরাল আর নোয়েল আস্তাকে স্টার ফেস্টিভ্যাল সম্পর্কে বলে। স্টার ফেস্টিভ্যাল হলো ক্লোভার কিংডমে বছরে একবার অনুষ্ঠিত একটা বিশাল উৎসব, যেখানে উইজার্ড কিং সব ম্যাজিক নাইট স্কোয়াডের নতুন র্যাঙ্কিং অ্যানাউন্স করেন। আমাদের স্কোয়াড গত বছর কত নম্বরে ছিল? আসলে ব্ল্যাকবুল স্কোয়াড সব সময় লাস্টেই থাকে, আর সবাই সব সময় ব্ল্যাকবুলসকে নিয়ে খারাপ কথা বলে। সন্ধ্যায় সবাই স্টার ফেস্টিভ্যালে যায়, যেটা অসাধারণ সুন্দর। পুরো দুনিয়া থেকে মানুষ এসেছে। আমি যাচ্ছি অনেক খাবার খেতে, আমি যাচ্ছি অনেক পানীয় পান করতে। আমি কার সাথে লড়াই করব? শেষে শুধু নোয়েল আর আস্তাই একসাথে থাকে। তোমার সাথে কেউ নেই, তাই আমি একটু ঘুরে আসি তোমার সাথে আস্তা। কিন্তু তখনই তারা দেখে সেখানে কাহনো আর ব্লু চলে এসেছে। এদের কথা মনে আছে তো? ভেট্টো কাহনোর গলা নষ্ট করে দিয়েছিল, আর ব্লু এর একটা পা কেটে দিয়েছিল। কাহনোর স্বপ্ন ছিল সিঙ্গার হওয়া, ব্লু এর স্বপ্ন ছিল ডান্সার হওয়া। ভেট্টোর কারণে এই স্বপ্ন আর কখনো পূরণ হওয়ার কথা ছিল না। আরে হ্যাঁ, মনে পড়ে গেছে। তখনই আস্তা কুইন অফ দ্য উইচেসের একটা হিলিং পোশন বের করে, আর এই দুজনকে পুরো সুস্থ করে দেয়। ব্লু এর পা ফিরে আসে, কাহনোর গলা ফিরে আসে। কাহনো বিশ্বাসই করতে পারছে না যে তার গলা ফিরে এসেছে। এই দুজনই আনন্দে কাঁদতে শুরু করে। আর ভাই, আমাদের আস্তা ভাই সত্যি অনেক ভালো। তখনই কাহনো গাইতে শুরু করে, আর সবাই তাকে ঘিরে ধরে প্রশংসা করতে থাকে। এরপর সবাই একসাথে ঘুরতে থাকে। আর আজ কাহনোর প্ল্যান যেভাবেই হোক আস্তা আর নোয়েলকে কাছে আনতে হবে। কাহনো জেনে শুনে আস্তার সাথে লেপটে লেপটে হাঁটতে শুরু করে, যাতে নোয়েলের জেলেসি হয় আর সে আস্তাকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। কিন্তু নোয়েল উল্টো অনেক বেশি কষ্ট পেয়ে যায়। কাহনো তার বন্ধুকে কষ্ট দিতে চায় না, তাই সে আর এগোতে পারে না। এই প্ল্যান ফেল। তারপর কাহনো আস্তা আর নোয়েলকে একটা হন্টেড হাউসে পাঠায়। ভেবেছিল সামনে ভূত দেখলে এই দুজনই একে অপরকে জড়িয়ে ধরবে। কিন্তু ভূত দেখা মাত্র এই দুজনই পাগল হয়ে যায়। নোয়েল পুরো হন্টেড হাউসই তছনছ করে দেয়, আর ভূতটা কোনোভাবে আস্তার হাত থেকে পালিয়ে বাঁচে। এই প্ল্যানও ফেল। এরপর এই চারজন এমনিই ঘুরছিল। হঠাৎ তারা দেখে একটা ছোট্ট মেয়ে ফেস্টিভ্যালে হারিয়ে গেছে, জোরে জোরে কাঁদছে। মেয়েটা একজন কমানার ছিল, গরিব ছিল, তাই তার সাহায্য করতে কেউ এগিয়ে আসছিল না। কিন্তু তখনই নোয়েল ছুটে যায় মেয়েটার কাছে, তাকে চুপ করাতে শুরু করে। আস্তা কর্তব্য দেখাতে শুরু করে, কাহনো গাইতে শুরু করে, ব্লু নাচতে শুরু করে। মেয়েটা চুপ হয়ে যায়, আর চারদিকে এত ভিড় জমে যায় যে মেয়েটার মা তাকে খুঁজে পেয়ে যান। থ্যাংক ইউ এত কষ্ট করার জন্য। কিন্তু তখনই মা নোয়েলের ব্যাজ দেখলেন। আরে, আপনি তো রয়্যাল সিলভা ফ্যামিলির সদস্য, নোয়েল সিলভা। এটা শুনে আশেপাশের সবাই অবাক হয়ে যায়। এত বড় রয়্যাল ফ্যামিলির মানুষ এই কমনারকে সাহায্য করছে কেন? নোয়েল সবার দিকে তাকিয়ে বলে, মনোযোগ দিয়ে শোনো তোমরা। আমরা রয়্যাল আর ধনী হতে পারি, কিন্তু এর মানে এই নয় যে কমনারদের আমরা নিজেদের চেয়ে ছোট ভাবব। কমনাররাও আমাদেরই মতো মানুষ, তাদেরও বেঁচে থাকার, আনন্দ করার অধিকার আছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, আর সেই মেয়েটা তো নোয়েলের একদম ফ্যান হয়ে যায়। সুযোগ বুঝে আস্তাকে জিজ্ঞেস করে, আস্তা, নোয়েলকে তোমার কেমন লাগে? আস্তা বলে, হ্যাঁ নোয়েল, নোয়েল আমার অনেক ভালো লাগে। নোয়েল লজ্জায় লাল হয়ে গিয়ে আস্তাকে বাতাসে উড়িয়ে দেয়। কি বলছো তুমি এটা, বোকা? আর ম্যাগনা আস্তার উপরে পটকা ফাটিয়ে দেয়। হ্যাঁ, এদের দুজনকে নিয়ে কিছু করা যাবে না, দুজনেই এক নম্বরের ডাধা। আমাদের আস্তা ভাই উঠতে উঠতে অনেক দূরে গিয়ে পড়ে। উঠে দেখে ইয়ামি সান আর তার রাইভাল ক্যাপ্টেন জ্যাকের মধ্যে ঝগড়া হচ্ছে। তবে লড়াই না, এই দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে বেশি খাবার বেচতে পারে। আস্তা ইয়ামি সানকে হেল্প করতে শুরু করে। আসুন আসুন, ইয়ামি সানের টেস্টি স্কুইড খান, এদিকে আসুন সবাই। ওই আস্তা, জলদি কাউকে নিয়ে আসো, নইলে তোমাকে মেরে ফেলবো। আসলে ইয়ামি সান আর ইউনোর মতো ক্যাপ্টেন জ্যাক আর ইয়ামি সানও একে অপরের রাইভাল, সব সময় ঝগড়া করে। তোমার পচা মিট কে খাবে জ্যাক? তোমার স্কুইড যে খাবে সে সরাসরি স্বর্গে যাবে ইয়ামি। হা হা হা, আসো দেখাই কে কাকে স্বর্গে পাঠায় বুড়ো।
এই দুজন সত্যিই লড়াই করতে চলে আসে। ইয়ামি সান তো ক্যাপ্টেন জ্যাকের উপর তার স্ট্রংগেস্ট অ্যাটাক ডিমেনশন স্ল্যাশ ইউজ করতেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক সময়ে উইজার্ড কিং এসে এই দুজনকে থামিয়ে দেন। তারপর দুজনকে ভালো মতো বকা দেন। মার্কস উইজার্ড কিংকে তাড়া দেয় কারণ সেরেমনি শুরুর সময় হয়ে গেছে। সবাই ফেস্টিভ্যালে ফিরে আসে। তুমি আমার কোনো কাজের না, দূর হও। ইয়ামিসান আস্তাকে উড়িয়ে ফেলে দেন। আস্তা দূরে গিয়ে পড়ে, উঠে দেখে অনেক ভিড়। আসলে এই ভিড় শুধু ক্যাপ্টেন শার্লটকে দেখতে, যে আজ অসাধারণ সুন্দর দেখাচ্ছে। ক্যাপ্টেন শার্লটকে তো তোমরা মনে রেখেছো, আমাদের ইয়ামিসানের পেছনে একদম পাগল, কিন্তু নোয়েলের মতোই অনেক বেশি লাজুক। তোমরা সব বাজে লোক, এখান থেকে ভাগো, নইলে সবাইকে মেরে ফেলবো। শুনতে পাচ্ছ না? চুপচাপ ভাগো, আমার দিদিকে কোনো পুরুষ দেখতে পারবে না। জানি না ইয়ামি কোথায় আছে, সে যদি আমাকে এই পোশাকে দেখে ফেলে। কিন্তু তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসেন, শার্লটকে দেখে হাসতে থাকেন। তোমাকে ওই পোশাকে মানাচ্ছে না শার্লট, তুমি তো সার্কাসের ডান্সারের মতো দেখাচ্ছ। নিজের কাজে থাকো, বাজে লোক। এই ব্ল্যাক বুলগোর ক্যাপ্টেন, কোন সাহসে আমার দিদির সাথে এভাবে কথা বলছো? এই ইয়ামি সবসময় এমন কেন করে? কেন এর সাথেই আমি প্রেমে পড়ে গেলাম? তারপর আমরা ক্যাপ্টেন শার্লটের পাস্ট দেখি। আসলে শার্লটের উপর একটা অভিশাপ ছিল। 18তম জন্মদিনের আগে যদি কোনো পুরুষকে ভালো না লাগে, তাহলে শার্লটের পাওয়ার আনকন্ট্রোলেবল হয়ে যাবে। এতে সে শুধু পুরো শহর ধ্বংসই করবে না, নিজেও মারা যাবে। অনেক ছেলে শার্লটকে বিয়ে করতে চাইতো, প্রপোজ করত, কিন্তু শার্লটের দুর্বল ছেলে একদমই পছন্দ না, আর ছেলেরাও ভয়ে তার কাছে আসতো না। তারপর শার্লটের 18তম জন্মদিন চলে আসে। কোনো পুরুষকে ভালো না লাগায় তার কার্স অ্যাক্টিভেট হয়ে যায়, তার ম্যাজিক্যাল পাওয়ার আনকন্ট্রোলেবল হয়ে পড়ে, তার ভাইন্স পুরো শহরে ছড়িয়ে পড়তে থাকে। শার্লট কিছুতেই ম্যাজিক কন্ট্রোল করতে পারছিল না। সে গিভ আপ করে দেয়, ভাবল এখন আর কিছু করার নেই, মৃত্যু পাকা, কারণ এই ভাইন্সের মধ্যে দিয়ে কেউ তার কাছে আসতেই পারবে না। কিন্তু তখনই শার্লট কারোর গলার আওয়াজ শুনতে পায়। কেউ তার ভাইন্স কেটে কেটে এগিয়ে আসছে, আর সে আর কেউ নয়, আমাদের ক্যাপ্টেন ইয়ামি। শার্লট বিশ্বাসই করতে পারছিল না, এই মানুষটা আমার ভাইন্স কাটছে কিভাবে। ওই শার্লট, তুমি এটা কি করছো? আমার চা ফেলে দিলে কেন? ইয়ামি এখানে কেন এসেছে? নিশ্চয়ই আমাকে হেল্প করতে আসেনি। দেখো শার্লট, আমি জানি তুমি অনেক স্ট্রং, তোমার কারো হেল্প দরকার নেই, কিন্তু আমার কথা বিশ্বাস করো, সবার জীবনে একটা সময় আসে যখন কারো না কারো হেল্প দরকার হয়। তাই লজ্জা পেও না, বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। আর ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন শার্লট আমাদের ইয়ামি সানের প্রেমে পড়ে যায়, আর তার কার্স সেখানেই শেষ হয়ে যায়। আরে বাহ, মনে হয় তোমার আমার সাহায্যের দরকার নেই, তবে আমার চায়ের দাম দিতে হবে কিন্তু। আমি কি করব? এই মানুষটার সাথে আমার প্রেম শেষ করতেও পারছি না। কিন্তু তখনই সেখানে ভ্যানেসা আসে, আর ভ্যানেসার ক্যাপ্টেন শার্লটকে একদমই পছন্দ না, কারণ সে জানে শার্লট ক্যাপ্টেন ইয়ামিকে ভালোবাসে। আর শার্লট আজ অনেক সুন্দর দেখাচ্ছে বলে ভ্যানেসা অনেক রেগে গিয়ে বলে, তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। একদমই না। হ্যাঁ ঠিক আছে, আমার দিদি কোনো চ্যালেঞ্জে কখনো হারে না। ক্যাপ্টেন ইয়ামি, আপনি কি এমন মেয়ে পছন্দ করেন যে পান করতে পারে? হ্যাঁ হয়তো। তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, কে বেশি গ্লাস পান করতে পারে, কিন্তু টলবে না। একদমই না। এছাড়া সেরিমনি শুরু হতে চলেছে। দিদি আসুন, গ্লাস তৈরি। এই মেয়ে আমাকে মেরেই ছাড়বে। কিন্তু আসলে শার্লটও ভেতরে ভেতরে এই কম্পিটিশন জিততে চাইছিল, কারণ সে জেনে গেছে ইয়ামি-সান পান করতে পারা মেয়ে পছন্দ করেন। তাই এই দুজন কম্পিটিশন শুরু করে দেয়। ভ্যানেসা সকাল থেকেই পান করছিল, তাই এক গ্লাসেই বেহুশ, আর শার্লট তো এক গ্লাসেই ধপাস। আর তখনই সেরিমনি শুরু হয়ে যায়। আরে না, আমি তো দেরি করে ফেলেছি। মঞ্চে আসেন উইজার্ড কিং। তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। সব ম্যাজিক নাইট স্কোয়াডের ক্যাপ্টেনরাও মঞ্চে আসেন, শুধু ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লট ছাড়া। ক্লোভার কিংডমের বাসিন্দারা, স্টার ফেস্টিভ্যাল সেরিমনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে এখন সময় এসেছে ম্যাজিক নাইট স্কোয়াডদের র্যাঙ্কিং অ্যানাউন্স করার। আমি আগে থেকেই জানি 1 নম্বরে গোল্ডেন ডনই থাকবে। তাহলে 1 নম্বর স্থানে রয়েছে ক্যাপ্টেন উইলিয়ামের গোল্ডেন ডন। গোল্ডেন ডন প্রতি বছরের মতো এবারও 1 নম্বরে এসেছে। তবে এবছর গোল্ডেন ডনের একটি নতুন ছেলে বেস্ট ম্যাজিক নাইট হয়েছে, যার নাম ইউনো। ওহ, এত হ্যান্ডসাম! ওহ, আমার প্রিন্স! এদিকে ল্যাংরিস আর অ্যালেকডোরার ইউনোকে দেখে অনেক জেলেসি হচ্ছে, আর মঞ্চে নিজের ভাইকে দেখে আস্থা অনেক খুশি হয়ে যায়। আর 2 নম্বর স্থানে রয়েছে, 2 নম্বরে কোন স্কোয়াড থাকবে বলে মনে হয় জানি না, তবে ব্ল্যাক বুলস যে লাস্টে থাকবে সেটা জানি। ও, তুমি তো ব্ল্যাক বুলসের, তোমরা তো লাস্টই হবে। এই সেরিমনিতে কি আমরা তো লাস্টই হব।
তাহলে 2 নম্বর স্থানে রয়েছে ব্ল্যাক বুলস। সবাই একদম হতবাক, ব্ল্যাক বুলস 2 নম্বরে কিভাবে এলো? এটা কি হলো? আমরা জিতে গেছি। কিন্তু তখনই সবাই বলতে শুরু করে, নিশ্চয়ই ব্ল্যাক বুলস চিটিং করেছে, নইলে এরা 2 নম্বরে আসবে কিভাবে? কিন্তু তখনই রেবেকা, কাহনা আর ব্লু সবাইকে বলতে শুরু করে ব্ল্যাক বুলস তাদের কতটা সাহায্য করেছে। আমার কথা বিশ্বাস করুন আপনারা, ব্ল্যাক বুলস সত্যি 2 নম্বর ডিজার্ভ করে। এবছর ব্ল্যাক বুলসের পারফরমেন্স সত্যিই অসাধারণ। কিন্তু এখন মঞ্চে ব্ল্যাক বুলসের কেউ নেই কেন? ওই, কেউ ব্ল্যাক বুলসের মঞ্চে উঠে যাও। তোমরা তো ব্ল্যাক বুলসের ওপরে যাবে না? না বন্ধু, আমরা ওপরে যেতে পারবো না, কারণ মঞ্চে যাওয়ার হকদার অন্য একজন। তখন ইয়ামিসান আস্তাকে তার রোপ পরিয়ে দেন আর বলেন, যাও আস্তা। আর ইয়ামিসান আস্তাকে সরাসরি উড়িয়ে মঞ্চের দিকে ছুড়ে দেন। আস্তা উড়তে উড়তে এত মানুষ, সব ক্যাপ্টেন আর উইজার্ড কিংয়ের সামনে তার সোর্ড নিয়ে মঞ্চে ল্যান্ড করে। একদম ধাসু এন্ট্রি। আর মঞ্চে তার সামনে দাঁড়িয়ে তার ভাই, তার রাইভাল ইউনো। আমার প্রিয় ক্লোভার কিংডমের বাসিন্দারা, এই দুজন হলো এ বছরের বেস্ট ম্যাজিক নাইটস, আস্তা আর ইউনো। সবাই এদের প্রশংসা করতে শুরু করে, কিন্তু তখনই কেউ চিৎকার করে বলে ওঠে, এরা দুজনই কমনার, আর ওই আস্তার তো ম্যাজিকই নেই। আর সবাই আস্তার ইউনো সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে। এরা দুজন কমনার হয়ে বেস্ট ম্যাজিক নাইট হবে কিভাবে? উইজার্ড কিং নিশ্চয়ই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ওই দ্বিতীয় জনের তো ম্যাজিকই নেই। এদের দুজনের ম্যাজিক নাইট হওয়াই উচিত হয়নি। সরাও এদের, সরাও। কিন্তু তখনই ইউনো বলে, বেল, ফুল পাওয়ার। ইউনো তার ম্যাজিক্যাল পাওয়ার আনলিশ করে, যেটা কোনো ক্যাপ্টেনের চেয়েও কম নয়, অনেক বেশি স্ট্রং। সবাই নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, একজন কমানারের কাছে এত ম্যাজিক্যাল পাওয়ার কিভাবে? ইউনোর ম্যাজিক্যাল পাওয়ার দেখে সব ক্যাপ্টেনরাও চমকে যান। আস্তা, দেখিয়ে দাও সবাইকে। ইউনো আস্তার উপর একটা স্ট্রং ম্যাজিক্যাল অ্যাট্যাক ইউজ করে, যেটা হুইজার্ড কিং আর ক্যাপ্টেনরা ছাড়া কেউ রুখতে পারত না। এমন একটা অ্যাট্যাক যা একটা পুরো আর্মিকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু আস্তা তার সোর্ড বের করে এক ঝটকায় ইউনোর সেই ম্যাজিক্যাল অ্যাট্যাক রুখে দেয়। আর সবাই বুঝতে পারে, না ভাই, এই দুজন সত্যি অনেক স্ট্রং, আর এরা সত্যি বেস্ট ম্যাজিক নাইট খেতাব ডিজার্ভ করে। ক্লোভার কিংডমের বাসিন্দারা, এই দুজন কমনার হলেও এরা অনেক কঠোর পরিশ্রম করেছে। এই দুজন আমাদের ক্লোভার কিংডমের গর্ব। আর সবাই আস্তা আর ইউনোর ফ্যান হয়ে যায়, জোরে জোরে চিয়ারিং করতে থাকে। আস্তা আর ইউনো শুধু দাঁড়িয়ে এত মানুষকে দেখছে আর ভাবছে এই দুজন তাদের জার্নিতে কতটা এগিয়ে এসেছে। আর এখানেই আমাদের পার্ট 15 শেষ হয়। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর পরের এপিসোড তোমাদের স্ক্রিনে দেখতে পাবে। একটু সাপোর্ট করো, জানোই তো ভিডিও বানাতে অনেক হার্ড ওয়ার্ক করি। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।